প্রধান বিচারপতি ভারতের কি করছেন, কি করছেন তিনি? তিনি কাউকে ভগবান বানাবেন না বলে গেছেন। কাকে ভগবান বানাবেন না? কাউকে ভগবান বানাতে হবে না। তিনি নিজে যারা শয়তান না বলে যান সেই ব্যবস্থা তিনি নিজে করুন। কিভাবে একের পর এক হয়ে যায় তাকে গ্রেপ্তারও করতে পারে, সেই ভয় উনি লুকিয়ে আছেন। উনি দিল্লিতেই আছেন, যতদূর আমি খবর পেয়েছি উনি লুকিয়ে আছেন। উনি একটা সেটিং করার চেষ্টা করছেন যে কিভাবে ওনার ওই এক্সটেনশন এটাকে একটু মোল্ড করে খানিকটা চেঞ্জ করে যে আমার অ্যারেস্ট করতে পারবে না। এমনও তো হতে পারে যে 21শে জুলাই প্রোটেকশন ছাড়া এলেন আর কপ করে অ্যারেস্ট হয়ে গেলেন। হেরে বসে আছেন মুখ্যমন্ত্রী, তো 3বার 4বার হেরে বসে আছেন। এখন সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ব্যাপারটা পড়ে থাকছে। এই যে দিনের পর দিন সুপ্রিম কোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাটার পড়ে আছে এবং জজেরা শুনছেন না, আমি তার তীব্র নিন্দা করছি। এভাবে বিচার ব্যবস্থা চলে না। কেন দিনের পর দিন পড়ে থাকবে? আপনারা বলে দিন না, আইন অনুযায়ী যা হয় তা হবে। ফেলে রাখছেন কেন এতদিন ধরে? সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি কি মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন? আমাদের কি সেই মন্তব্য করতে হবে এরপরে? আমি বলছি এসএসসির ক্ষেত্রেও এখনো পর্যন্ত কেউ যে মামলাটা এসএসসির ক্ষেত্রে আদালতের ভূমিকা আরো খারাপ। শুধু এসএসসি নয়, প্রাইমারির ক্ষেত্রেও আরো খারাপ। আমি তো একজন প্রাক্তন বিচারপতি হিসেবে যে ওই জিনিসগুলো সামনে বার করে এনেছিল, আমি বুঝতেই পারছি না যে দুদিন আগে সুপ্রিম কোর্ট কিভাবে স্টে অর্ডার দিয়ে দেয়। ইনভেস্টিগেশন চলবে কিন্তু মামলা হিয়ারিং হবে না। আরে বড় বড় আইনজীবীরা তো আইনের ঊর্ধ্বে নন, যেটা লিগাল প্রিন্সিপাল যেটা আছে তার বাইরে তো নন। ফেস কাজ করে কি করে না সে যিনি জজ তিনি বলতে পারবেন। আমার ঘরে কোনো ফেস কাজ করতো না, এটুকু আমি বলতে পারি। তো এখন এই যে এইসব আদেশ হচ্ছে, হঠাৎ গেলেই স্টে হয়ে যাচ্ছে। তারা মামলা করলেই পরের দিন শুনানি হয়ে যাচ্ছে, সকালে মামলা করলে বিকেলে শুনানি হয়ে যাচ্ছে, আর অন্যান্য জড়িতদের মামলা দিনের পর দিন বসে থাকছে। প্রধান বিচারপতি ভারতের কি করছেন তিনি? তিনি কাউকে ভগবান বানাবেন না বলে গেছেন। কাকে ভগবান বানাবেন না? কাউকে ভগবান বানাতে হবে না। তিনি নিজে যারা শয়তান না বলে যান সেই ব্যবস্থা তিনি নিজে করুন। কিভাবে একের পর এক হয়ে যায়? কিভাবে হয়ে যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যদি কিছু বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল, যেটা কিন্তু নট টু অ্যারেস্ট অর্ডার নয়। সেটা হচ্ছে তাকে একটা সময়কাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা যাবে না। আমার কাছে অর্ডারের কপি আছে। কেউ এটাই প্রচার করেছেন, যারা অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে চান, অনেক বড় বড় লোক আছেন, ঠিক আছে, আমি আর নামগুলো বলছি না। তারা এটাই প্রচার করেছেন যে অভিষেকের রক্ষা কবচ হয়ে গেল। এটা রক্ষা কবচ ছিল না। এবং আজকে তো খবর পাওয়া যাচ্ছে অভিষেক ব্যানার্জি দিল্লিতে এসে বসে আছেন, উনি কোনো একটা ব্যবস্থা করছেন যাতে আগামীকাল এটা এক্সটেনশনটা হয়ে যায় এবং 21 তারিখ উনি আসতে পারেন। এই চক্রান্ত, এই কাজ তো চলছে। আপনি দেখুন না, কালকে এক্সটেনশন হয়ে যেতে পারে, চেষ্টা হতে পারে। কতদূর কি আটকানো যাবে না? রক্ষা কবচ তো ছিলই না। কেউ প্রচার করেছিল। আপনি যদি চান আমি এক্ষুনি আপনাকে পাঠিয়ে দিতে পারি অর্ডারটা, দেখবেন কোনো রক্ষা কবচ ছিল না। রক্ষা কবচ শেষ হয়ে গেছে 10 জুলাই 2024। যে রক্ষা কবচের কথা বলা হচ্ছে, প্রথম কথা রক্ষা কবচ নয়, ওটা হচ্ছে তাকে ডাকা হবে না, ডাকতে পারবে না সিবিআই বা ইডি। কেন না, তিনি বিভিন্ন প্রচারে থাকবেন এর সময়, ঠিক আছে, মানা গেল একটা গণতান্ত্রিকতার জন্য, নাই বা ডাকলাম কদিন পরে ডাকবো। সেই প্রোটেকশনটা যে তাকে ডাকা যাবে না, ইডি বা সিবিআই রাখতে পারবে না, সেটা ছিল 10 জুলাই পর্যন্ত। মানে অ্যারেস্ট হওয়ার ভয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে আছে। অবশ্যই। আরেকটা ব্রেকিং দিচ্ছেন। হ্যাঁ, যদি ব্রেকিং হয়, যদি ব্রেকিং বলে আপনার মনে হয়, তাহলে আপনি ধরে নিন যে আমি ব্রেকিং দিচ্ছি। আমি তো ডেট বলে দিচ্ছি 10। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লুকিয়ে আছেন। অবশ্যই। তাছাড়া কোথায় আছেন তিনি? আপনি জানেন কোথায় আছেন? সাধারণ সম্পাদক কোথায় আছেন? আজকে কোথায় আছেন জিজ্ঞেস করুন না তৃণমূল মুখপাত্রকে। আজকে তিনি আমেরিকায় আছেন না দিল্লিতে আছেন? আগামীকাল সকালেই হয়তো দেখবেন যে সে একটা অ্যাপ্লিকেশন নিয়ে গিয়ে হাজির হচ্ছে। তার তো সবকিছু অভিষেক, তারপর অভিষেক মনু, তারপরে ওই কপিল সিব্বাল, এসব বড় বড় অমুক তমুকেরা আসেন, ঠিক আছে। এদের সম্বন্ধে আমি পরে একদিন মন্তব্য করবো, এদের সম্বন্ধেও আমি কিছু জানি। কিন্তু অভিষেক তো লুকিয়ে আছে, দিল্লিতে সেটিং করার চেষ্টা করছে। আমি বাজারে গেছি, মুসলিম ভোট শুধু পেয়েছি তা নয়, একটা কেন্দ্র যেখানে মুসলিম ভোটের সংখ্যা প্রচুর, প্রায় 80%, হ্যাঁ, বিধানসভা ওয়াইজ, সেটা হচ্ছে পূর্ব পাঁশকুড়া। সেখানে তো আমি বিধানসভার যদি রেজাল্ট দেখা হয়, আমি সেখানে এগিয়ে আছি, বেশ কিছু হাজার ভোটে এগিয়ে আছি। এটা তো শুধু পাঁশকুড়া নিয়ে নয়, এই ঘটনাটা সারা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। তো মুসলিমদের কাছে একটা বার্তা দেওয়া দরকার যে তোমাদের জন্য আমরা কিছু কম করি না, তোমাদের জন্য ভারত সরকার আলাদা করে কোনো ডিসক্রিমিনেশন করে না যে তোমরা শুধু হিন্দুদের দেবো, এটা হয় না। আলাদা করে কেন কাজ করবো? আমরা তো ভারতীয়দের জন্য কাজ করেছি।
আর মুসলিম ভোটের জন্য মুসলিম হিন্দু আমরা তো আলাদা করে দেখি না। কিন্তু আপনাদের মন সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানের অর্থ সকলের জন্য করা। একটা উদাহরণ তো পাই দেওয়া হয়ে থাকে যে যখন করোনার ভ্যাকসিন বেরোলো তখন কি শুধু হিন্দুরা পেয়েছিল, মুসলিমরা পায়নি? সবাই পেয়েছিল, সবাই পেয়েছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে পেয়েছিল। শুভেন্দু অধিকারী বলেছে হিন্দুদের জন্য একটা কথা বলেছেন। বলছি, আমি বলছি যদি সত্যি এতটাই হিন্দুত্ববাদী রাজনীতি করতে ইচ্ছা হয়, আপনারা গেরুয়া বসন করে চলে যান না। বিজেপি পার্টি বা রাজনৈতিক পার্টির সঙ্গে থাকার কি দরকার আছে? আপনারা হিন্দুত্ববাদের প্রচার করুন না। আমরা তো হিন্দুত্ববাদের প্রচার করবো না, করি না। হঠাৎ আমরা আপনাদের কথায়, মিডিয়ার কথায় হিন্দুত্ববাদ নিয়ে লড়ে যাবো কেন? আমরা হিন্দুদেরকে একজোট হওয়ার কথা বলি এবং একই সঙ্গে যারা ভারতীয় নাগরিক বলে যারা মনে করে নিজেদেরকে, যে মুসলিমরা, তাদেরকেও আমরা শ্রদ্ধা সম্মান করি। কিন্তু কিন্তু কেউ যদি মনে করেন যে আমি ভারতবর্ষে থাকবো আর আমি পাকিস্তানের জয়গান গাইবো বা অন্য কোনো মুসলিম রাষ্ট্রে জয়গান গাইবো, সেটা তো খারাপ দেখায়। সেটা নাগরিকের মতো, ভারতবর্ষের নাগরিকের মতো কাজ হয় না, ঠিক আছে? সেটা এক কাঠা করতে পারছেন? এই যে এত জয় শ্রীরাম করলেন, কি ফল পেলেন? কি ফল হলো আপনাদের? 70%কে এক কাঠটা করা হিন্দু ভোটকে খুব শক্ত কাজ, এই কারণে যে হিন্দুদের মধ্যে একটা চিন্তা চেতনা বিভিন্ন জায়গায় কাজ করে, ঠিক আছে? আর মুসলিমদের মধ্যে মূলত কাজ করে ধর্ম প্রবণতা। আপনি স্যার উদাহরণ হিসেবে দেখবেন আজকে উত্তরপ্রদেশে বিজেপি রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে? অনেক হিন্দু আছে যারা ভোট দেয়নি বিজেপিকে, অন্য দলকে দিয়েছে। আপনি মুসলিমকে দেখাতে পারবেন এখানে পশ্চিমবঙ্গে? সেই জন্য তো প্রশ্নটা উঠে আসছে যে মুসলিমরা অ্যাপিজমেন্টের শিকার। যদি অ্যাপিজমেন্টের কোনো ক্ষেত্র পশ্চিমবঙ্গে নেই, তাদেরকে অ্যাপিজ করা হচ্ছে। ওনার মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলেছেন? এত মানে লজ্জাকর মন্তব্য। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, ওনার সৌভাগ্য, উনি তো একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছেন, তাই না? তো উনি যে কথাটা বলেছেন, যে কথাই বলে থাকুন, কিন্তু উনি হিন্দুদের উদ্দেশ্য করে যে কথা, নন মুসলিমদের উদ্দেশ্য করে যে কথাটা বলেছেন, তার মধ্যে লজ্জাকর মন্তব্য আর কিছু ইদানিং কালে হয়েছে? হয়নি তো। সব কুরুচিকর মন্তব্য, এসব কুরুচিকর মন্তব্য ওই ববি হাকিম এই স্ট্যান্ডার্ডে এখন নেমে গেছে। ওনাকে কি ইডি তাড়া করেছে কোনো কারণে নাকি বলুন তো? ববি হাকিম এসব কথা বলতে ইডি সিবিআই তাড়া করেছে মনে হচ্ছে। ববি হাকিমকে তো এরকম ইরেসপন্সিবল মন্তব্য এর আগে কখনো করতে শুনিনি। ববি হাকিমকে আমার মনে হচ্ছিল যে একজন রাজনীতিবিদ, কিন্তু এই যে করলেন ধ্বংস করে দিলেন নিজেকে, হিন্দুদেরকে। আরে মেয়রের পদ থেকে আজ বাদে বার করে দেখুন, 21 তারিখ যদি শোভন আসে, তার 22 তারিখ হয়তো শোভন মেয়র হয়ে যাবে, ঠিক আছে? শোভন চ্যাটার্জি, জল শোভন যার নাম। তো ওসব অস্থায়ী পদ কে বলেছে? ঠিক আছে, নিজে নিশ্চয়ই অ্যাপ্লাই করে ঢুকেছিল, ঠিক আছে? ছেড়ে দিন, ওই জয়প্রকাশ সুভাষ, ওদের নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না, আমার মন্তব্যের যোগ্য নয়। আপনাদের ছত্রে তো হিন্দুত্ববাদ, আপনাদের প্রত্যেকটা মন্তব্যে হিন্দুত্ববাদ। আপনাদেরকে মুসলিমরা বিশ্বাস করবে কি করে? আপনারা মুসলিমদের বিশ্বাসযোগ্যতা কোথায় আনার চেষ্টা করেছেন? কোথায় মুসলিমরা, আপনারা সবকিছুতে সবসময় জয় শ্রীরাম করে এতদিন কেটেছে আপনাদের, জয় শ্রীরাম করে। কোনো মুসলিম যদি সত্যি রাষ্ট্রবাদী মুসলিম হয়, বা আপনারা রাষ্ট্রবাদীর কথা বারবার বলেন, তারাও জয় শ্রীরাম প্রকাশ্যে বলতে পারবেন। আমি সাংবাদিকতার সাথে ব্যবহার করছি। এই যে মুসলিমদের এই যে বিশ্বাস না করা, একাট্টা হওয়া, এটা আসে মাইনরিটি সাইকোলজি থেকে। মুসলিমরা তো জানে যে তারা মাইনরিটি, রিলিজিয়াস ওয়েতে, ঠিক আছে? এবার তারা ভাবে আমাদের সবসময়, যারা মেজরিটি পোর্শন, তারা আমাদের সবসময় চাপিয়ে দিচ্ছে আমাদের উপর অনেক কিছু, আমাদেরকে এক্সপ্লয়েট করছে বিভিন্ন রকম ভাবে, আমাদেরকে বিভিন্ন রকম ভাবে ব্ল্যাকমেল করছে। এইটা হচ্ছে মাইনরিটি সাইকোলজি। এটা আজকের ব্যাপার নয়, মাইনরিটি সাইকোলজি বহুদিন ধরে বহু দেশে কাজ করেছে, ঠিক আছে? কিন্তু এই মাইনরিটি সাইকোলজিকে হাওয়া দিয়ে বাড়িয়ে মমতা ব্যানার্জি যে কাজটা করছেন, এবং তার ফলে রাইট থিঙ্কিং মুসলিম যারা আছেন তাদের কণ্ঠস্বর ডুবে যাচ্ছে। পরবর্তীকালে আমি শুনলাম যে আমি যে ফ্লাইটে দিল্লি থেকে কলকাতায় ফিরছিলাম সেই দিন, সেই ফ্লাইটে নাকি আমার পাশের সিটে চিফ জাস্টিস বসে আসছিলেন। আমি তাকে এর আগে কোনোদিন চোখে দেখিনি, আমি চিনতেও পারিনি। সে নিয়ে আমার যে বন্ধুরা আছে, যে তারা বলেছে যে সে কি চিফ জাস্টিস হলে তুই এলি, তুই চিনতে পারিস? না ভাই, আমি চিনতে পারিনি, কথা বলিনি। যাকে চিনতে পেরেছিলাম তার সঙ্গেও কথা বলিনি, এবং তিনি জানেন যে আমি একজনকে চিনতে পেরে, তিনি জানেন যে আমি তাকে চিনতে পেরেছিলাম। তিনি একজন বাঙালি জজ, আমি নাম করছি না। তাকে চিনতে পেরে আমি তাকে অ্যাভয়েড করে গেছি। চিফ জাস্টিসকে চিনতে পারিনি, কথা বলিনি। কিন্তু আমি জানলায় বসে যখন দমদমে মাটি ছুঁয়েছে, তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদেরই প্রোটোকল ডিপার্টমেন্টের সব লোকজন, যাদের প্রত্যেককে আমি চিনি, তারা একেবারে হই হই করে এসে গেছেন। একটা বড় গাড়ি এসছে। তখন আমি বুঝলাম যে এখানে কেউ হোমরা চোমরা আছেন, ঠিক আছে? আমি পারলাম না, আমি পারিনি। পারলে কথা বলতাম, কি বলতাম না, আমি কেন খামোখা কথা বলতে যাবো? আমার সঙ্গে কেউ কথা বলতে এলে আমি নিশ্চয়ই কথা বলবো।
কিছু যখন শুনানি হবে না, বিচার হবে না, একটা ডেট আমার প্রশ্ন, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে কি অবস্থায় রেখে যাচ্ছেন? তিনি যদিনের মধ্যে মামলা ফেলে রাখছেন। এই প্রশ্ন আজকে আমাকে করতে হচ্ছে ভারতের নাগরিক হিসেবে, এবং আমি এই প্রশ্ন উপযুক্ত জায়গায় তুলবো। বাংলা থেকে মামলা গেলে এত আতঙ্ক কি আছে? আমি জিজ্ঞাসা করছি, জনস্বার্থ মামলা। আতঙ্কটা কার? আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে বিচারপতিদের আতঙ্ক, মাঝে মাঝে মনে হচ্ছে। মানে না এইসব কি হচ্ছে? বিচার ব্যবস্থার উপর কি আস্থা বাড়ছে এতে? বিচার ব্যবস্থার দিনের পর দিন দিয়ে মামলা ফেলে রাখা হচ্ছে কেন? না, আমি বলছি হাইকোর্টে গেলে এত যত্ন সহকারে দেখলেও, এত সহানুভূতির সাথে দেখলেও, সুপ্রিম কোর্টে গিয়ে কি হচ্ছে মানে আমি বুঝতে পারছি। আমিও তো বুঝতে পারছি না, খেলা চলছে মনে হচ্ছে। কালকে বাদল সরকারের একটা নাটক পড়ছিলাম, তার প্রথম দৃশ্যে আছে একজন মাসিমা, তিনি এসে ইন্দ্রজিৎকে বলছেন যে এসব কি ঘটছে, আমি কিছুই বুঝতে পারছি না বলে নাটকের ব্র্যাকেটে নোট দিয়েছেন যে মাসিমাদের এইটাই অভ্যেস যে তারা কিছু বুঝতে পারেন না। তো আমিও সেখানে এক মাসিমা হয়ে গেছি যে আমি কিছু বুঝতেই পারছি না যে সুপ্রিম কোর্টে কি ঘটছে। আইন হচ্ছে, আইনের বিচার ব্যবস্থার সুনামে কালি ছিটচ্ছে না এইসব কাজ। আপনারা হাইকোর্টে এত তৎপর, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে সুপ্রিম কোর্ট এই বললো, সুপ্রিম কোর্ট ওই বললো, মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখে মুখে আইন বানান, মুখে আইন বানান, বলেন যে বিজেপির কোর্ট অমুক তমুক, তারপরেও তিনি ছাড়া পেয়ে যান, কেউ কিছু বলে না। হাইকোর্ট বিজেপির কোর্ট, আর তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে যখন উনি একটা স্টে অর্ডার পাচ্ছেন, তখন তাহলে কি সুপ্রিম কোর্টটা ওনার তৃণমূলের কোর্ট? এই কথা বলতে হবে, বলুন না ক্ষমতা থাকলে। যখন 21শে জুলাই হয়েছিল তখন এই তৃণমূল কংগ্রেস জন্মায়নি, তখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের প্রধান ছিলেন, সেই হিসেবে তিনি লাফঝাঁপ দিয়ে করেছিলেন। জ্যোতিবাবু ট্রিগার হ্যাপি ম্যান ছিলেন, ট্রিগার টিপিয়ে দিয়েছিলেন কোনোভাবে, ঠিক আছে। তার ফয়দাটা ওই আন্দোলনটা ছিল কংগ্রেসের আন্দোলন, সেটাকে হাইজ্যাক করে মমতা ব্যানার্জি নিজের আন্দোলনে পরিণত করেছেন। কংগ্রেসও করতে পারতো, তখন কোথায় তৃণমূল? সবকা সাথ সবকা বিকাশ, যেটা বিজেপির স্লোগান সর্বভারতীয় স্তরে, সেই স্লোগানকে রীতিমতো দেখা যাচ্ছে এবারে শুভেন্দু অধিকারী বললেন জো হামারা সাথ উনকা সাথ। মানে এই মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল, রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে একটা সাড়া ফেলেছে যে শুভেন্দু অধিকারী এরকম বিতর্কিত মন্তব্য কিভাবে করতে পারেন। আর এই শুভেন্দু অধিকারীর মন্তব্য সমর্থনযোগ্য কিনা আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন সাংসদ, বিজেপিরই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলবো স্যারের সাথে। স্যার, যে মন্তব্য শুভেন্দু অধিকারী করেছে, কি মনে হচ্ছে এই মন্তব্য কি জেনে শুনেই করেছেন? এত বড় পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তিনি এই মন্তব্য করলেন কি করে? এই মন্তব্যটা, আমি অনুষ্ঠানে ছিলাম যেখানে এই মন্তব্যটা হয়েছিল, সেখানে তিনি এটা তার বক্তব্যের একেবারে শেষের দিকে বলেছেন এবং খানিকটা আবেগ তাড়িত হয়েই বলেছেন। তবে কথাটা মিথ্যে নয়, কারণ হিন্দুদের একত্রিত হতেই হবে। আর মুসলিমরা কেন একত্রিত হচ্ছে না? কখনো তো মুসলিমদের সঙ্গে বিজেপি কোনো ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউড করেনি যে তুমি হিন্দু হলে এটা পাবে, মুসলিম হলে ওটা পাবে না। বরং মমতা ব্যানার্জি করেছে হিন্দুদের সঙ্গে যে মুসলিমদের এই সুবিধাগুলো দেওয়া হবে, হিন্দুরা এগুলো পাচ্ছে না। আপনি দেখুন ওবিসি এ, ওবিসি বি তালিকা, যদি আপনি তালিকা ধরে দেখেন, অনেক চাকরির ক্ষেত্রে ওবিসি এ তালিকায় শুধুমাত্র মুসলিমরা আছে, একটা দুটো হিন্দু আছে। ওবিসি বি তে হচ্ছে মোস্টলি সবই হিন্দু। উনি ওবিসি বি থেকে তালিকা দিয়েছেন, আমার কাছে সে খবর কদিন আগে এসেছিল। সুতরাং এই যে ক্রমাগত অ্যাপিজমেন্ট মমতা ব্যানার্জির, এই অ্যাপিজমেন্টটা আমরা প্রত্যক্ষ করেছি এবং তার রেজাল্ট হিসেবে মমতা ব্যানার্জিকে ওনারা মুসলিমরা দুহাতে ভোট দিয়েছেন। এখন কে কাকে ভোট দেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত পলিটিক্যাল চয়েস। কিন্তু এখানে তো পলিটিক্যাল চয়েস হয়েছে বলে মনে হচ্ছে না মুসলিমদের। তারা কারো নির্দেশে যেন ভোট দিয়ে আসছেন, এবং এই নির্দেশে ভোট দেওয়া এটা তো গণতন্ত্রের সঙ্গে যায় না, কারো নির্দেশে ভোট দিচ্ছেন। তার মানে আপনি ইমাম মুয়াজ্জিমদের উদ্দেশ্যে একটা কথা বলছেন যে এই যে নির্দেশে ভোট দিচ্ছে, তাদের নির্দেশে। শুভেন্দু অধিকারীও নিজেও পরে বলেছেন, এই বক্তব্য আমি রেখেছি, কারণ ইমামরা প্রত্যেক বাড়িতে গিয়ে বলে আসছে যে তোমাদের ভোট দিতে হবে। সেই জন্যই বলছি, এই মুসলিম সমাজ যতক্ষণ না এই ইমাম মুয়াজ্জিমদের হাত থেকে বেরিয়ে আসছে, প্রভাব থেকে বেরিয়ে আসছে, ততক্ষণ এই মুসলিম সমাজের কোনো উন্নতিও তেমন ভাবে হবে না, চোখে পড়ে না। ঠিক আছে, তো শুভেন্দু বাবু আমি তো তমলুক থেকে দাঁড়িয়েছিলাম, শুভেন্দু বাবুকে আমি বহু মিটিংয়ে বলতে শুনেছি, মুসলিমদের আশ্বস্ত করে যে প্রয়োজন হলে আপনারা জয় শ্রীরাম স্লোগান নাই দিলেন, ভারত মাতা কি জয় বলতে তো আপনাদের আপত্তি নেই। এই শুভেন্দু অধিকারী মুসলিমদের জন্য বহু কিছু করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, বিপদে আপদে গেছেন, বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছেন। তো আজকে তিনি যদি একটা অভিমানবশত ক্ষোভে এই ধরনের একটা মন্তব্য করে ফেলেন বা করে দেন, সেটা নিয়ে তো আমাদের চেঁচামেচি করার কিছু নেই। না, আমি বলছি হিন্দুত্ববাদ, সবাই বলে বিজেপি মানে হিন্দুত্ববাদী কথাবার্তা আপনারা বলেন, এর মধ্যে থেকে আজকে শুভেন্দু অধিকারীর মন্তব্য থেকে পরিস্ফুট হলো একদম যে উগ্র হিন্দুত্ববাদের প্রচার। উগ্র হিন্দুত্ববাদের প্রচার, এটা মোটেই পরিস্ফুট করার ব্যাপার নয়।
এটা একটা অভিমান থেকে বলা যে শুভেন্দু অধিকারী বারে বারে মুসলিমদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে যেটা বলছিলাম বিভিন্ন রকম সাহায্য করেছেন। সেই শুভেন্দু অধিকারী পোল অ্যানালিসিস করে দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে যে মুসলিমরা যেন সবই মমতা ব্যানার্জির সম্পদ। না, আমি বলছি এই মন্তব্য অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গুছিয়ে আপনারা শাড়ি পাঠ করার মতো হাতে তুলে দিলেন না 35% ভোট, পুরো 35%। আদৌ না, মুসলিমরা তো সরতে শুরু করেছে, তার নিদর্শনও আছে। মুসলিমরা মমতা ব্যানার্জির পাশ থেকে শুরু করেছে সরতে, তার নিদর্শনও আছে, কিন্তু সেটা খুব কম, কিন্তু আরো বেশি থাকা উচিত ছিল। আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় কি এইটার মধ্যে পার্থক্য